ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ চলছে। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। আগ্রাসনের প্রতিবাদে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ। ইসরায়েলের বিপক্ষে গোটা বিশ্বের মুসলিমকে এক হতে হবে। জাতিসংঘ যেন এই বিষয়ে লক্ষ্য দেয় যাতে ফিলিস্তিনের আর কোনো মা বোন মৃত্যুবরণ না করে। ইসরায়েল এমন একটি বর্বর রাষ্ট্র যারা সেখানে খাবার পানি তো ঢুকতেই দিচ্ছে না। বিদ্যুতের অভাবে ভুতুড়ে পরিবেশেই চিকিৎসা দেয়া হচ্ছে জামালপুর সরকারি হাসপাতালে। চরম ভোগান্তিতে রোগীরা। আমরা গ্রাম থানে শহরে গেছি, শহরে যায় কারেন্ট পাই না, অন্ধকার, বাতি নাই, আর নোংরা মনে করেন মারি ময়লা, এরকম হাসপাতালে কোনো ই নেই। সাতক্ষীরায় সয়াবিন তেল, সোডা আর ক্রিম দিয়ে তৈরি হচ্ছে নকল দুধ, ঘি। ডিবির জালে ধরা পড়ল চক্রের সদস্য দুই ভাই। সোডা, ডিটারজেন্ট বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার, তার মারাত্মক স্বাস্থ্যজনিত ধরে। রাজশাহীতে ট্রাকের সাথে দুই বাসের সংঘর্ষে 3 জনের প্রাণহানি। লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত 15 পুলিশ সদস্য। অসময়ে যমুনার ভাঙনের কবলে পাবনার কয়েকটি গ্রাম। খোঁজ খবর নিলেও এখনো ব্যবস্থা নিতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এখন আমার কোনো উপায় নাই, কে বাড়িতেও ভাঙনের মধ্যে কাছারি বাড়ি। 3টা গ্রাম মনে করেন ঝুঁকির মুখে আছে। নতুন বাটিয়াপাড়া, নেওলাইপাড়া, মরিচাপাড়া। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য নোটশিট প্রেরণ করা হয়েছে। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশের আয়োজনে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে দেশ জুড়ে পালিত হচ্ছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। বিভিন্ন জেলায় সমাবেশে যোগ দেন সর্বস্তরের মানুষ। সকলের একটাই দাবি, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হোক এখনই, গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন। নৃশংসতা, বর্বরতা, নিষ্ঠুরতা দেখছে বিশ্ববাসী। গেল সপ্তাহ দেখে গাজা দখলে স্থলাগ্রাসনের পরিধি বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ ইসরায়েলের বোমা বর্ষণ থেকে রেহাই পায়নি কোনো এলাকা। এরই প্রতিবাদে সারা বিশ্বের মতো দেশ জুড়ে চলছে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি। কারো চোখ পানিতে টলমল, কারো চোখে মুখে ক্রোধের আগুন। সবার কণ্ঠে একই উচ্চারণ, ইসরায়েলের আগ্রাসন বন্ধ হোক এখনই, গড়ে উঠুক স্বাধীন ফিলিস্তিন। এমন দাবিতে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভে কাঁপল রংপুর। বাংলাদেশের যে কোনো মানুষ যে কোনো প্রান্তে আছে, তারা নিজ নিজ অবস্থান থেকে ইসরায়েলি পণ্য বয়কট করুক, তাদেরকে আমরা অর্থনৈতিকভাবেই পঙ্গু করে দেব। যে হামলা চালাচ্ছে তীব্র নিন্দা জানাচ্ছি, কারণ হচ্ছে তারা যে গণহত্যা চালাচ্ছে এটা কিন্তু আন্তর্জাতিকভাবে বিরোধী। ক্লাস পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে বরিশালের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। গাজায় মুসলিমদের উপর হওয়া গণহত্যার বিচারের দাবি জানান তারা। একজন মুসলিম হিসেবে আমি মনে করি আজকের এই সমাবেশ প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। হৃদয়ে যে আমাদের রক্তক্ষরণ হইতে আছে, এটা আসলে আমাদের জন্য তো যুদ্ধ ফরজ হয়ে গেছে, জিহাদ ফরজ হয়ে গেছে। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবিতে গণজমায়েত হয়েছে কক্সবাজারে। কর্মসূচিতে যোগ দেয় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গাজাবাসীরা হলো আমাদের ভাই বোন, এদের প্রতি যে অন্যায়ভাবে জুলুম করা হচ্ছে, গণহত্যা চালা হচ্ছে, তো আমি তাদের দুঃখে দুঃখিত হয়ে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন, নারী শিশুসহ হাজারো নিরীহ মানুষের হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদ জানায় নাটোরের হাজারো মানুষ। বক্তারা বলেন, গণহত্যার দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচার করতে হবে। তারা অ্যাম্বুলেন্স পর্যন্ত আক্রমণ করেছে হামাসের নাম করে। বিশ্বের মুসলমান যদি এক হয় তাহলে আশা করা যায় এগুলা বন্ধ হবে।
পটুয়াখালীতেও হয়েছে বিশাল জমায়েত, যোগ দেন সর্বস্তরের মানুষ, জানান গণহত্যার প্রতিবাদ। গাজীপুরে ইসরায়েল পণ্য বয়কটের ঘোষণা দেয় স্থানীয়রা। আমরা চাই যে সারা বিশ্বের মুসলমান যে লিডার আছে তারা এদিক সজাগ দৃষ্টি দেখ এবং ইসরায়েলের হামলার বিরুদ্ধে সবাই প্রতিক্রিয়া সৃষ্টি করুক। প্যালেস্টাইনের সেই বর্বর হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সকল শ্রেণীর, সকল পেশার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষ আমরা একত্রিত হয়েছি। রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেছে শিক্ষক শিক্ষার্থীরা। সবার কণ্ঠে একটাই দাবি, গণহত্যার বিচার। গত প্রায় 1.5 বছর ধরে গাজাতে 21 শতকের জঘন্যতম গণহত্যা চলছে। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, প্রতিবাদ কর্মসূচির খবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাচ্ছি খুলনা বিশ্ববিদ্যালয়ে, সেখানে আছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, কর্মসূচিতে শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে কি বলছেন? যে প্রতিবাদ সমাবেশটি শুরু হয়েছিল 3:30টার পরই, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে এবং তারা আমাদের পিছনের দিকটা যদি আমরা একটু দেখাই, যে পিছনে হাজার হাজার মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে এবং এই সমাবেশের মধ্য দিয়ে এবং এই প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে তারা যে প্রতিবাদটি জানিয়েছে সেটি হলো যে এই প্রতিবাদের মধ্য দিয়ে তারা আগামীতে এই যে প্রতিবাদ, ইসরায়েলের যে হত্যাযজ্ঞ হয়েছে সেই হত্যাযজ্ঞর ফলে নারী, পুরুষ, শিশু সকলেই যে মারা গেছে সেটার প্রতিবাদেই কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ এক হয়েছে এবং যারা বক্তব্য দিয়েছে তারা আমাদেরকে বলেছে যে তারা আগামীতে সামরিক প্রশিক্ষণ নিতে চায় এবং সেই প্রশিক্ষণ নিয়ে তারা পাশে দাঁড়াতে চায় গাজার মানুষের পাশে, ফিলিস্তিনি মানুষের পাশে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা সমর যুদ্ধে অংশগ্রহণ করে প্রয়োজনে জীবন দিতে চায়। কারণ এই ধরনের নেককারজনক হত্যাকাণ্ড এবং এই ধরনের ধ্বংসলীলা তারা দেখতে চায় না। তাদের মধ্যে, তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ হয়েছে সেই রক্তক্ষরণের প্রতিবাদ স্বরূপ তারা কিন্তু এখানে দাঁড়িয়েছে এবং বলেছে একটা শিশু যেভাবে মারা যাচ্ছে, একটা নারী মারা যাচ্ছে, একটা বৃদ্ধ, অসহায় বৃদ্ধকে যেভাবে হত্যা করা হচ্ছে সেটি শুধু মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না, এটি সেই দেশের উপর বর্বরচিত হামলা চালানো হচ্ছে। এবং আপনি আজান শুনতে পাচ্ছেন, এই আজানের পরেই একটি মিছিল হবে, সেই মিছিলের পর হয়তো আজকের কর্মসূচি শেষ হবে। তবে যে হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে এবং যে প্রতিবাদটা তাদের হৃদয়ে শানিত হয়েছে সেই প্রতিবাদের দিক দিয়ে তারা আগামীতে এই যে প্রতিবাদের ভাষাটি সেটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চায় এবং এখানে যারা ইতিমধ্যে এক হয়েছে আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনাদের দাবিটা কি? আমাদের দাবি, আমরা চাই যেন সমস্ত দেশবাসী, যেন সমস্ত বিশ্ব যেন ফিলিস্তিনিদের রক্ষা করে এবং তাদের পরে যে অত্যাচার হচ্ছে সেটার জন্য প্রতিবাদ করে। আমরা ইনশাল্লাহ জয় হব সেই আশায় আজ আমরা এই রাস্তায়, এই পথে নেমেছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন একটু কথা বলতে চাচ্ছি, একটু শুনি আপনার কাছে। আল্লাহু আকবার। আল্লাহর দল বিজয়ী হবে, এটা আল্লাহর ঘোষণা। ইনশাআল্লাহ ইসরায়েল ফিলিস্তিনিতে মুসলিম ছিল, থাকবে এবং এখনো আছে। কখনো ইহুদিরা ফিলিস্তিনিতে আশ্রয় নিতে পারবে না। ইনশাআল্লাহ আমরা আছি তাদের সাথে। আল্লাহু আকবার। আমরা শুনছিলাম এখানে যত মানুষ আছে সকলের ভাষায় একই, যে বর্বরচিত হামলা হচ্ছে, যে বর্বরচিত হত্যা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদ এবং বিশ্বের যে সমস্ত শান্তিপ্রিয় দেশগুলো আছে তারা অনতিবিলম্বে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে এই যুদ্ধ থামাবে এবং শুধু তাই নয়, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত সময়ের মধ্যে বিচারের দাবিও করেছে আজকের এই সমাবেশ থেকে। প্রবীর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা এবার হবিগঞ্জে যেতে চাই প্রদীপ দাস সাগরের কাছে। সাগর, ইসরায়েলি আগ্রাসন বিরোধী কর্মসূচি কোথায় কোথায় চলছে, উপস্থিতি কেমন দেখছেন সবার? আসলে আজ হবিগঞ্জের সকাল থেকে যে গাজার প্রতি ইসরায়েলি যে আগ্রাসন সেই আগ্রাসন বিরোধী কর্মসূচি সেটি সকাল থেকে চলছে। আমি যদি এখন আপনাকে একটু দেখাই, এখন আমরা রয়েছি হবিগঞ্জের কোর্ট স্টেশন মসজিদ পয়েন্টে। এখানে কিছুক্ষণের মধ্যে স্টুডেন্ট মুভমেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন হবিগঞ্জের উদ্যোগ। পাশাপাশি এই কর্মসূচিতে যোগ দিয়েছেন অন্যান্য যারা বিভিন্ন সংগঠনের যারা রয়েছেন তারা অনেকেই এখানে যোগ দিয়েছেন এবং তারা যেটি বলছেন যে বিশ্বব্যাপী যে আগ্রাসন, সমস্ত বিশ্বের সবাই আসলে দেখছে কিভাবে গাজায় আগ্রাসন চলছে, ইসরায়েলি আগ্রাসন। তো সেই আগ্রাসনকে রুখিয়ে দিতে তেমন কোনো উদ্যোগ, কার্যকর কোনো উদ্যোগ আসলে এখন পর্যন্ত তারা দেখছেন না। তারা যেটি বলছেন, ফিলিস্তিনে যে ধরনের অমানবিক নির্যাতন চলছে
সেটি কোনোভাবেই আসলে মেনে নেওয়া যায় না এবং এটি উচিত সকলে মিলে এই নির্যাতন বন্ধ করা। তারা যেটি বলছেন যে ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড চলছে এটি নিঃসন্দেহে গণহত্যা এবং এই গণহত্যা রুখতে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা জাতিসংঘ, ওআইসি, আরব লীগ সহ যারা রয়েছেন সবার প্রতি তারা সেই আহ্বান জানাচ্ছেন। তারা যদি বারবারই বলার চেষ্টা করছেন এই শিশু থেকে শুরু করে সামরিক যারা রয়েছেন এর বাইরে শিশু, চিকিৎসক, সাংবাদিক কেউই আসলে আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছেন না এবং প্রতিনিয়তই যে বর্বরোচিত হামলা সেটি অনবরত চলছে এবং এই আগ্রাসন যদি বন্ধ করা না হয় তাহলে আসলে মানবতা কষ্টের মুখে দাঁড়াবে। আমরা যদি একটু জিজ্ঞেস করি কাউকে আসলে তারা কি বলতে চাইছেন, আসলে কি চাইছেন আপনারা? প্রদীপ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। সরকারি হাসপাতালগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকার কথা থাকলেও জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিন্ন চিত্র। রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে রয়েছে রোগীরা। লোডশেডিংয়ে হাসপাতালে তৈরি হয় রীতিমতো ভুতুরে পরিবেশের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য বিভাগ। হাসপাতালে অন্ধকারচ্ছন্ন এই ভিডিওটি গত বৃহস্পতিবার রাত ৩টার। রোগীর স্বজনদের মোবাইলের আলোতে চিকিৎসা দিচ্ছেন নার্সরা। জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছোট বোনের পেটে ব্যথার চিকিৎসা করতে এসে ভিডিও ধারণ করেন রোগীর স্বজন সাব্বির হোসেন সুলেমান। মোবাইলের আলো জ্বালিয়ে কারেন্টের সহযোগিতা করি, সেই আমার মোবাইল দিয়ে অনেক বেডে তিনটে বেডে এই চিকিৎসা কার্যক্রম চালানো হয়েছে। রোগীরা বলছেন দীর্ঘদিন ধরে এই হাসপাতালে প্রকট বিদ্যুৎ সমস্যা। জেনারেটর থাকলেও তা চালু হয় না একবারের জন্য। আমরা গ্রাম থানে শহরে গেছি, শহরে যায় কারেন্ট পাই না। আমরা জুনিয়রে বলতে যাই আঙ্গর উপরে ওরা গরম দেখা। শৈল অস্থির হয়ে যায়, শৈল ঘামে, রুগী তো সবাই। কারেন্ট গেলে পরে আধা ঘন্টা পরে আসে, 1 ঘন্টা পরে আসে। কারেন্ট গেলে একেবারে বই করে, হরান করে, মশা ধরে। বিদ্যুতের সমস্যা ছাড়াও নানা অভিযোগ চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের। অন্ধকার, বাতি নাই, আর নোংরা, মনে করেন মারি ময়লা, এরকম হাসপাতালে কোনো কিছুই নেই, পরিষ্কার নেই, অপরিষ্কার। আমি সব কিছু বাইরে থেকে কিনে আনলাম, হাসপাতাল থেকে কোনো সহযোগিতা পাইলাম না, তাহলে কি করবো? সরকারি মেডিকেলে এসে বাথরুমে দেখলাম আমি যে শিকল মারা, এটা কোনো নাই। আমাদের যারা মুসলমান আমাদের ইমানের অঙ্গ, এটা বাথরুমে দেখলাম, প্রত্যেকটা বাথরুমে আমাদের মারা যায়, শিকলটা নাই। তবে বিভিন্ন অভিযোগ সহ এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি হাসপাতালের দায়িত্বরতরা। আর বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দেন জেলা সিভিল সার্জন। উপজেলা থেকে তাদের সাথে আমরা যোগাযোগ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য চাহিদা প্রেরণ করেছি। তো জেনারেটর অনেক সময় ফুয়েলের জন্য আমরা চালাতে পারি না, কিন্তু প্রত্যেক উপজেলাতে যেগুলো জেনারেটর আছে আমরা জেনারেটর চালু রাখার জন্য যা যা করণীয় আমরা তাই করি এবং করব। শুধু এই হাসপাতালই নয়, জেলার আরও 5টি স্বাস্থ্য কমপ্লেক্সের একই অবস্থা। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সাদা দুধের মতো দেখতে, তবে বাস্তবে নকল। সয়াবিন তেল, সোডা, ক্রিম দিয়ে তৈরি নকল দুধ ও সেই দুধের তৈরি ঘি দীর্ঘদিন ধরে করছিলেন বাজারজাত। এবার সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়েছে আপন 2 ভাই। চিকিৎসক বলেছেন নকল দুধ খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে শিশুরা। সয়াবিন তেল, সোডা, ক্রিম কাস্টিক ব্লেন্ডার মেশিনে ফেলে তৈরি হয় নকল দুধ। সেই দুধ দিয়ে তৈরি হয় আবার ঘি। সাতক্ষীরার হাবাসপুর গ্রামে গোয়াল ঘরে এই কাণ্ড চালাতেন দিলীপ ঘোষ ও কমল ঘোষ। খবর পেয়ে সেই গোপন আস্তানায় হানা দেয় গোয়েন্দা পুলিশ। ধরা পড়ে স্বীকার করলেন অপরাধ। 500 গ্রাম তেল নিয়ে আর 500 গ্রাম দুধ দিয়ে ওটা আমরা রান্না করি। ওটা আমাদের আসলে মিশাই, ওইটা আমরা আসছিল মিল বিটাই, ওগুলো নেই না, ওটা আমার টেস্টে আমাদের মনে করেন টেস্টের ভিতরে আমাদের থাকে আর কি। জনস্বাস্থ্যের জন্য এটি ক্ষতিকর, এই জন্য আমরা এই অভিযান পরিচালনা করি এবং 2 ব্যক্তিকে এখানে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের সাথে সাথে ভেজাল দুধ তৈরি করার জন্য যে সমস্ত উপকরণ সেগুলো আটক করা হয়। নকল দুধ স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলছেন চিকিৎসক। এর যে কম্পোনেন্ট আছে, যেই ব্যবহার করা হচ্ছে, সোডা, ডিটারজেন্ট বা অন্যান্য যা কিছু ব্যবহার করা হচ্ছে, এগুলো কিন্তু একজন মানুষের, একটা স্বাভাবিক মানুষের জন্য দেখা যাচ্ছে কিডনি, লিভার, তার মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি ধরে।
নকল দুধ কিনছে নামিদামি কোম্পানি, বিভিন্ন মোড়কে চলে আসছে বাজারে, খাচ্ছে শিশুরা। চিকিৎসকরা জানালেন এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে শিশুরা। বাচ্চারা যে পুষ্টিটা দুধ থেকে পাওয়ার কথা সে পুষ্টিটা পাচ্ছে না, পাশাপাশি তার যে ব্রেন ডেভেলপমেন্ট, তার যে নর্মাল বডির যে ডেভেলপমেন্ট, নর্মাল তার ব্রেনের যে বিকাশ, তার যে মাইলস্টোনগুলো সেগুলো সব ড্যামেজ হয়ে যাচ্ছে। ভেজাল দুধ তৈরি করতেছে বাচ্চাদের জন্য ক্ষতিকর, এটা সরকার দেখুক, এটার জন্য বন্ধ করে, এটা আমরা সবাই এলাকার মানুষ চাই। এমন কর্মকাণ্ড বন্ধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলছেন ভোক্তা অধিকার কর্মকর্তা। তদন্তে কোম্পানির কারো জড়িতের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে জানালেন এসপি। সবাই মিলে যদি চেষ্টা করি, আমার বিশ্বাস এই বিষয়ে আমরা একটা ভালো ভূমিকা রাখতে সচেষ্ট হব আর কি। নামি-দামি প্রতিষ্ঠান তারাও এটার সাথে যুক্ত থাকতে পারে, তো বিষয়টা আমরা জানতে পারবো। তদন্ত যখন হবে তখন আমরা জানতে পারবো যে কোন ব্যক্তি এটার সাথে জড়িত রয়েছে। যদি কেউ জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ঘটনাস্থল থেকে 260 লিটার নকল দুধ, 20 লিটার নকল ঘি, 12 লিটার সয়াবিন তেল, সোডা সহ বিভিন্ন সামগ্রী জব্দ করে পুলিশ। এছাড়া গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। সড়ক ও ড্রেন নির্মাণ কাজে অনিয়মের অভিযোগে সাভারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের 3 সদস্যের একটি কমিটি পৌর এলাকায় অভিযান চালায়। এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠান শিকদার কনস্ট্রাকশনের বিভিন্ন অনিয়মের প্রমাণ পান তারা। অভিযানের নেতৃত্ব দেয়া দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ জানান, IUIDPর প্রকল্পের বরাদ্দে 1,84,00,000 টাকা ব্যয়ে 3টি রাস্তা ও একটি ড্রেন নির্মাণ কাজ করছে প্রতিষ্ঠানটি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক। রেডিও কলোনির যে কাজটা একেবারে অনিয়ম করা হয়েছে। এখানে ড্রেনের 2 সাইডে ডাবল জালি দেওয়ার কথা রডের, সেখানে সিঙ্গেল জালি দিয়ে সে কাজটা করছে। মানে এখানে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে। বিচার বিভাগ সংস্কার না হলে কোনো ক্ষেত্রেই সংস্কার স্থায়িত্ব পাবে না, এমনটাই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। সকালে দিনাজপুর হাকিমপুরে মহিলা কলেজের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক একটি সুদূর প্রসারী প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরা হয়। এসব সংস্কারের বার্তা পৌঁছে দিতে প্রতিটি বিভাগে বিচারকদের সাথে কথা বলেছেন তিনি। সভায় জেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের পক্ষ থেকে প্রদান করা হয় গার্ড অব অনার। হিলিতে জন্মস্থান নিয়ে স্মৃতিচারণ করেন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেন প্রধান বিচারপতি। কোনো ক্ষেত্রেই কোনো সেক্টরে সংস্কার কার্যক্রম স্থায়িত্ব পাবে না যদি না বিচার বিভাগের সংস্কার না ঘটে। এবং আমি মনে করি বিচার বিভাগের সংস্কারের কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গেছে। দর্শক, আপনারা সবাই জানেন, গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি চলছে সারা দেশ জুড়ে। বরিশালেও এই কর্মসূচি চলছে। আমরা সেই খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসার, কর্মসূচিতে শিক্ষার্থীরা ইসরায়েলি আগ্রাসন সম্পর্কে কি বলছেন একটু জানতে চাই। লোপা, গাজার নিরীহ গাজাবাসীর সমর্থনে আজ দিনভরই কিন্তু বরিশালে নানা কর্মসূচি পালিত হয়েছে এবং এই মুহূর্তে বাংলাদেশ জামায়াতে ইসলামের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হচ্ছে। কিছুক্ষণ আগেই বিক্ষোভ সমাবেশ শেষ হয়েছে এবং বিক্ষোভ সমাবেশ শেষে এখন বিক্ষোভ মিছিলের প্রস্তুতি চলছে এবং এখানে যারা বরিশাল জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ আছেন তারা এই বিক্ষোভ সমাবেশে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন এবং সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো ধরনের ক্লাস বা পরীক্ষা হয়নি। সেই ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন এবং নগরীর সদর রোডে এই জায়গাটিতেই কিন্তু দুপুরের দিকে যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক
অবরোধ করেন এবং নিরীহ গাজাবাসীর পক্ষে অবস্থান নেন এবং তারা বলেন যে অবিলম্বে যে হত্যাযজ্ঞ চলছে সেই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, ইসরায়েলের যে আগ্রাসন সেটি বন্ধ করতে হবে। সেই কর্মসূচি দুপুর পর্যন্ত চলে এবং সড়ক অবরোধ করেন এবং শিক্ষার্থীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং দুপুর নাগাদ সেই বিক্ষোভ মিছিলটি শেষ হয়েছে। এবং দুপুরের দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু একই জায়গায় নগরীর সদর রোডে তারা বিক্ষোভ করেছেন একই দাবিতে এবং তারা বিক্ষোভ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেছেন। এবং এই মুহূর্তে যারা জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন তারা একটি বিক্ষোভ সমাবেশ করেছেন। সংক্ষিপ্ত সমাবেশে জামাত ইসলামের নেতারা কিন্তু বলেছেন যে নিরীহ গাজাবাসীর উপরে যে ইসরায়েলের যে আগ্রাসন চলছে এটি মানবাধিকার লঙ্ঘন এবং সেই মানবাধিকার লঙ্ঘন করে স্পষ্ট লঙ্ঘন করে তারা কিন্তু নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছেন এবং সেই হত্যাযজ্ঞর বিরুদ্ধেই কিন্তু তারা অবস্থান নিয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যেই জামাত ইসলামের যে মিছিলটি সেটি শুরু হবে এবং মিছিল শেষে তারা একটি যে সংক্ষিপ্ত সমাবেশ করবে বলে আমাদেরকে জানিয়েছেন। কাউসার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাজশাহীর খড়খড়িতে ট্রাকের সাথে দুটি বাসের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৩ জন আর আহত অন্তত ৩০ জন। স্থানীয়রা জানায় গত রাত 12:30টার দিকে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে। জানা যায় বাস দুটিতে প্রায় 90 জন যাত্রী ছিলেন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদরের রানীহাট ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামের নেতাকর্মী। বিভিন্ন স্থান ভ্রমণ সহ দেলোয়ার হোসেন সাইদি, কাদের মোল্লা সহ দলটির প্রয়াত নেতাদের কবর জিয়ারত করতে রওনা দিয়েছিলেন তারা। বিশ্ববিদ্যালয়ের সামনে আসলেই একটি ড্রাম ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। অন্য বাসটি ঢুকে যায় রাস্তার পাশের একটি দোকানে। এই সংঘর্ষে নাসিম ও জুয়েল নামে জামায়াতের 2 কর্মী মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে মারা যান মিজানুর নামের আরও একজন। প্রায় 2টি গাড়ি মিলে তারা যাচ্ছিল পিরোজপুর, মূলত সাইদি সাহেবের কবর জিয়ারত, তার পদ্মা সেতু ভ্রমণ, সব মিলে এই উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল। 2টি গাড়ি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে, একটি গাড়ি গর্তে পড়ে গেছে এবং একটি গাড়িতে আগুন জ্বলছে। এদিকে লালমনিরহাটে ড্রাম ট্রাকের ধাক্কায় পুলিশের 15 সদস্য আহত হয়েছেন। সকালে হাড়িভাঙ্গা মাজার এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সুন্দরমতি মেলায় দায়িত্ব পালনের জন্য যাচ্ছিল একটি পুলিশের ভ্যান। এ সময় বুড়িমারি স্থলবন্দরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়িকে ধাক্কা দেয়। এতে আহত হয় 15 সদস্য। এর মধ্যে 6 জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে। আর এ ঘটনায় ট্রাক জব্দ ও চালককে গ্রেফতার করেছে পুলিশ। 15 জন পুলিশ সদস্য আহত হয়, তার মধ্যে 6 জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। টাম্পার ট্রাক গাড়িটি জব্দ করা হয়েছে। আর এই ঘটনার জন্য ড্রাইভার সোহানকে গ্রেপ্তার করা হয়েছে। একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে নিঃস্ব একটি পরিবার। স্বজনদের অভিযোগ, দালালের খপ্পরে পড়ে সৌদি যান ব্রাহ্মণবাড়িয়ার শাহনুর সরকার। ঈদের আগে সেখানেই এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তার। খবর পাওয়ার পর থেকে পরিবারের আহাজারি থামছেই না। ভাগ্যের চাকা ঘোরাতে গেল বছর জানুয়ারিতে সৌদি আরব পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়ার শাহনুর সরকার। 8 ঘন্টা করে কাজের জন্য মাসে 1500 রিয়াল পারিশ্রমিকের প্রলোভন দেখায় দালাল চক্র। পরিবারের দাবি, ঋণ করে স্থানীয় দালাল SK রাসেলকে 4,75,000 টাকা দেয় শাহনুর। তবে বৈধ কাগজপত্র না দিয়ে 14 মাস তাকে একটি রুমে আটকে রাখা হয়। এক পর্যায়ে দেয়া হয় ভুয়া আকামা। বিষয়টি ধরা পড়লে রাসেলের কাছ থেকে পালিয়ে যায় শাহনুর। পরে এবছরের শুরুতে সরাইলের এক প্রবাসীর সহায়তায় চাকরি মেলে। তবে গত 20 মার্চ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান শাহনুর। আমার স্বামীরে জাবালা ফালাই দিয়েছে। স্বামী কইছে, ভাই আপনার কাছে আমি জীবন ভিক্ষা চাই। আমার 5টা বুদ্ধা, আমার বউ, আমার মা, আমারই 7 জন মানুষ কি করে খাইব, কার ঘরে দুয়ারে যাব। আমার বাপে কইছে টিয়া দিমু, তোমরা কাপড় কিনে তোমার বাইরে লইয়া। আমার বাপে দিতে আইছে না, আমার বাপে গেছে। আমার পুতে টিয়া পয়সা ঋণ মাজন কইরা দিছে, দিয়া অন ফুট গেছে বিদেশ গিয়া। এও আমার বুঝাইয়া গেছে, মাই আমার আকামা দিব, বালা হইলে আমি খামো। নিয়ে আর দে না, আমার প্রতি কেন ভিক্ষা হইরা খাইছে।
একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শাহনুরের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। 4 মেয়ে, 1 ছেলে আর বৃদ্ধ শাশুড়িকে নিয়ে অথৈ সাগরে পড়েছেন তার স্ত্রী তাসলিমা আক্তার। তাছাড়া আকামা জটিলতায় মরদেহ দেশে ফেরানো নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। আকামা না দিয়ে রুমের মধ্যে বইতে রাখছে 4 মাস। আমার বাপে খাওয়ানোর কষ্ট করছে, বাপে গেছে, আমি পড়ালেখা করতে পারছি না টেহার অভাবে। আমার ভাইয়ের 5 লাখ টাকা ঋণ, কিভাবে দেবো? সুদের টাকা তো জানি, মানে দিন দিন সুদের টাকা বাড়ে। 100 জায়গা নাই, যে ঘরটা তাহে ঘরটাই আমার জায়গা, আমার ঘর আমার জায়গা তাহে আমি ধারে দিয়ে রাখছি, বাতিজা হিসেবে দিয়ে রাখছি, সব টাকা সুদে দেনা। তবে ভুক্তভোগী পরিবারটির সব অভিযোগ অস্বীকার করেছেন এসকে রাসেল। 16 মাস ধরে উনি কি আকামা ছাড়া, উনি কি কাগজপত্র ছাড়া, উনি কিভাবে কোম্পানিতে কাজ করে? আমাকে সম্মানহানি করার জন্য তারা এই অভিযোগগুলো আমার বিরুদ্ধে আনতেছে। আর এই অভিযোগগুলো সম্পূর্ণ ভুয়া এবং সম্পূর্ণ ফেক। মরদেহ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্থানীয় এক জনপ্রতিনিধি। আর অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। লাশটা এখন সৌদি আরবে আছে, সৌদি আরবে থাকাকালীন ইফাইল কিছু যারা তো লাশের আপনজন হিসাবে হেরাই ফেলে একটু মেটেরিয়াল বা যোগাযোগ করতেছে অলরেডি, কিভাবে কি প্রসেস আনা যাবে। আমার থানায় লিখিতভাবে কেউ এই ভিকটিমের পক্ষ থেকে কোনো অভিযোগ আমাকে দেই নাই। তো লিখিত যদি অভিযোগ আসে সেক্ষেত্রে আমরা আইনগত যে ব্যবস্থা আমরা সেইভাবে আইনগত ব্যবস্থা নেব। কাজের সন্ধানে বিদেশ গিয়ে আর যেন কারো এমন করুণ পরিণতি না হয় সেই প্রত্যাশা ভুক্তভোগী পরিবারটির। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মুন্সিগঞ্জে স্ত্রীকে হত্যার পর 3 সন্তানকে নিয়ে অভিযুক্ত স্বামী পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পুলিশ জানায়, রোববার রাতে বালিগাঁও ইউনিয়নের এক ভাড়া বাসা থেকে আলেয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে 3 সন্তানকে নিয়ে দরজায় তালা দিয়ে পালিয়ে যায় স্বামী রুবেল লস্কর। এতেই সন্দেহ হয় ভাড়াটিয়াদের। জানা যায়, গেল 3 এপ্রিল বাড়িটি ভাড়া নেয় রুবেল আলেয়া দম্পতি। পুলিশের ধারণা, স্বামী রুবেলই শ্বাসরোধে হত্যা করেছে আলেয়াকে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাগেরহাটে একটি বাণিজ্যিক ভবনের আগুন ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। শ্বাসকষ্টে এক নারীর মৃত্যু হয়। সকালে চিতলমারির মাইশা টাওয়ারের একটি ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করে। এগিয়ে আসে সেনা সদস্যরাও। ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে অনিতা নামের এক নারী মারা গেছেন। আগুন নেভাতে গিয়ে আহত হয় ফায়ার সার্ভিসের এক সদস্য। এই ভবনটিতে সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 4টি ব্যাংকের শাখা, বিভিন্ন কোম্পানির শোরুম ও 5 তলা থেকে আবাসিক ব্যবস্থা রয়েছে। ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। দেশ জুড়ে তোলপাড়, ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। অসময়ে যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে পাবনার বেড়া উপজেলায় বেশ কয়েকটি গ্রাম। নদীগর্ভে বিলীন ঘরবাড়ি, ফসলি জমি, হুমকির মুখে নানা স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা খোঁজ খবর নিচ্ছেন ঠিকই, তবে এখনো গ্রহণ করেননি কার্যকর কোনো পদক্ষেপ। গেল বছর বর্ষা মৌসুমে এভাবেই ভাঙে যমুনার পার। ভাঙা করার এই নির্মম খেলার সাথে পাবনার বেড়া উপজেলাবাসীর পরিচয় দীর্ঘদিনের। এবছর বর্ষা আসতে ঢের দেরি, কিন্তু এরই মধ্যে বাটিয়াখরা, নেওলাইপাড়া সহ বেশ কয়েকটি গ্রামে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা জানায়, নদী পাড়ের নিচ থেকে সরে যাচ্ছে বালু, চোখের নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। বাপ দাদার জমি ছিল 20-25 বিঘা, গুলো সব ভেঙে চলে গেছে, ফসলি জমি গেছে। এখন আমার কোনো উপায় নাই, কে বাড়িটাও ভাঙনের মধ্যে কাছারি বাড়ি। এই অসময়ে নদী ভাঙনের কারণে মনে করেন আমাদের 3টা গ্রাম মনে করেন ঝুঁকির মুখে আছে, নতুন বাটিয়াখরা, নেওলাইপাড়া, মরিচাপাড়া। গেল কয়েক বছরে শত বিঘা ফসলি জমি হারিয়েছেন এই উপজেলার মানুষ। ভিটেমাটি হারিয়েছে শতাধিক পরিবার, নিঃস্ব অনেকে। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসনে ধর্ণা দিয়েও কোনো ফলাফল মেলে না। আমাদের এখানে কবরস্থান, ঈদগাহ মাঠ, মসজিদ, বাড়িঘর, ফসলি মাঠ, জমি জামা যা আছে সব কিছু মনে করেন যে এই 100 ফিট 150 ফিট থাকে। 1-8 মাস গেলে এগুলো থাকবো কিনা আল্লাহই ভালো জানে। আমরা অনেক চেষ্টা করছি, অনেক যা বলছি, কিন্তু কোনো জায়গায় কোনো কাজ হয় না। পানি উন্নয়ন বোর্ড এবং টিওনো অফিস, সিএনও অফিস, এদের দর করায় দৌড়াতে আমাদের আর কিছু নাই। এরই মধ্যে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছে পানি উন্নয়ন বোর্ড। বরাদ্দ পেলেই ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার। পরিদর্শন পরবর্তীতে উক্ত কাজটি বাস্তবায়নের জন্য
নোটশিট প্রেরণ করা হয়েছে। অর্থ প্রাপ্তি সাপেক্ষে উক্ত প্রতিরক্ষামূলক কাজটি বাস্তবায়ন করা হবে। তবে পুরনো কাসুন্দি শুনতে চায় না নদী তীরবর্তীরা। ভাঙন রোধে টেকসই পদক্ষেপের দাবি যমুনা পারে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।